হামজা চৌধুরীর ফ্রি কিকে হেড করার জন্য কিছুটা এগিয়ে গিয়েছিলেন তপু বর্মন, ঠিক যেমনভাবে ম্যাচেও এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বলের ফ্লাইট মিস করায় তপুর হোঁচট খেয়ে পড়ে যাবার দশা হয়, ঠিক যেমনভাবে ম্যাচেও বাংলাদেশের হোঁচট খাবার দশা হয়েছিল, কেননা লিডটাকে আমরা প্রোটেক্ট করতে পারিনি বলে। কিন্তু সেই মুভটাতেই বিশ্বনাথ ঘোষের ভলিটাতে যখন তার দিকে আসছিল, তপু বর্মন হোঁচট খাওয়া থেকে উঠে দাঁড়ালেন, ঠিক যেমনভাবে উঠে দাঁড়ায় বাংলাদেশ। তপুর মাথা ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে, এরপরে তার সেই বুনো উল্লাস। এটাও যেন ঠিক সেই বাংলাদেশ। লাল জার্সিটা খুলে তিনি মাথার উপরে ঘোরাতে ঘোরাতে সান মারিনোর স্টেডিয়ামে কি ভীষণ উল্লাস করলেন। তখন মনে হচ্ছিল পুরো বাংলাদেশই যেন উল্লাস করছে, তার হাতের ওই জার্সি যেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। এই যে মুহূর্তের একটা ম্যাজিক তৈরি হলো, এটাই আসলে ফুটবল, এটাই আসলে জীবন। আমরা ওই গোলটা দেখেছি, কিন্তু সেই গোলের মধ্যে কি গভীরভাবে বাংলাদেশও রয়েছে ভেবে দেখুন তো। ইউরোপের মাঠে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো ইতিহাসে বাংলাদেশ জয় পেল, হোক না সেটা সান মারিনোর বিপক্ষে, হোক না সেটা ফিফা র্যাঙ্কিং এর একেবারে তলানিতে থাকা দেশটার বিপক্ষে, কিন্তু জয় তো। এবং সেই জয়টাতে ওই যে তপু বর্মনের কয়েকটা যে মুহূর্তের কথা আমি বললাম, সেই মুহূর্তগুলোতে কি বাংলাদেশের ছবিটাই আমরা দেখিনি। এবং ঠিক সেই সময়টাতে সবাই যখন তপু বর্মনকে দেখছিলেন, আমি দেখছিলাম হামজা চৌধুরীকে। ওই ফ্রিকিকটার থেকে যখন ফাইনালি গোলটা হলো, নিজের ওই জায়গাতেই ফ্রিকিক নেয়ার ওই জায়গাটাতে তিনি হাঁটু মুড়ে বসে পড়ে যেইভাবে উল্লাস করছিলেন নিজে নিজে একা একা, বোঝা যায় বাংলাদেশের জন্য এই হামজার কতটা কি, তার টান আসলে কতটা, শেকড়ের টান আসলে কতটা গভীর। সান মারিনোর বিপক্ষে এই জয়টা বাংলাদেশ ফুটবল জাগরণে যে নতুন অক্সিজেন, সেইখানটাতে আরো একটা পর্ব বলে নিঃসন্দেহে মনে হচ্ছে। দেখেন, সান মারিনোর সঙ্গে বাংলাদেশ এই ম্যাচটা খেলবে তা নিয়ে হাসাহাসিও হয়েছে বিস্তর। কেননা ইউরোপের একটা দলের বিপক্ষে আমরা খেলবো, ইউরোপের মাটিতে গিয়ে খেলবো, এইটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা স্টানবাজি কিনা। কেননা যেই দেশের বিপক্ষে আমরা খেলবো সান মারিনো, তারা ফিফার যে 211টা সদস্য দেশ আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে 211 নম্বরে রয়েছে। সো তাদের বিপক্ষে আসলে খেলার মানেটা কি। কিন্তু অনভ্যস্ত কন্ডিশনে, অনভ্যস্ত পরিবেশের একটা ব্যাপার তো রয়েছে। বাংলাদেশ তো আর বিশ্ব ফুটবলের পরাশক্তি না রে ভাই। আমরাও ফিফা র্যাঙ্কিং এ 181 নম্বরে রয়েছে, হ্যাঁ, তাও সান মারিনো থেকে 30 ধাপ উপরে। হ্যাঁ, অবশ্যই র্যাঙ্কিং এর উপরে থাকা দলগুলোর সঙ্গে যত বেশি খেলবে উন্নতি তত বেশি হবে। কিন্তু ইউরোপে গিয়ে একটা ম্যাচ ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, সেই ব্যবস্থাটা এই ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে, অবশ্যই সেই ধন্যবাদটা তাদেরকে দিতে হবে। এবং সেই ম্যাচটা যদি আমরা জিততে না পারতাম, তাহলে কিন্তু ওইটা আমাদের জন্য সত্যি সত্যি আরেকটা বিষাদগাথা হয়ে থাকতো। বাংলাদেশ ফুটবলে গত বছর থেকে যেই জাগরণটা শুরু হয়েছে হামজা চৌধুরীদের হাত ধরে, সেইখানটাতে আমরা লাস্ট যে উইন্ডোতে গত মার্চে 2টা ম্যাচ খেলেছি, 2টা ম্যাচে কিন্তু আমরা হেরেছিলাম। আমরা কিন্তু ওই ভিয়েতনামের ওই ফ্রেন্ডলি ম্যাচটাতে 3-0 হেরেছি, আমরা সিঙ্গাপুরে গিয়ে ম্যাচটাতেও 1-0 হেরেছি, ভালো খেলে হেরেছি। এইটা দিয়ে আসলে আর কতদিন ওই ফুটবলের উৎসাহের জায়গাটা ধরে রাখা যায়। জিততে হবে, জয়ের কোনো বিকল্পের নাই আসলে। এবং সেইখানটা থেকে সান মারিনোর বিপক্ষে এই জয়টা আমার কাছে মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি, তার আন্ডারে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলে এবং সেই জায়গাটাতে আমরা জয় পেলাম। হাবিয়ার কাবরেরা আমাদের টিমটার কোচ ছিলেন, দীর্ঘদিন ছিলেন, আমাদের টিমটাকে ধরেন একটা পর্যায় পর্যন্ত তিনি নিয়ে এসেছেন। কিন্তু নেক্সট লেভেলটা নেওয়ার জন্য নেক্সট লেভেলের কোচ লাগে, এবং টমাস ডুলি সেইখানটাতে প্রথম ম্যাচটা যখন জয়ে শুরু করলেন, নিঃসন্দেহে আমরা আশাবাদী হতে পারি। টমাস ডুলির এই বিষয় নিয়ে আমার একটু কথা রয়েছে, যে তাকে যখন বাংলাদেশের কোচ নিয়োগ দেওয়া হলো, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ইনফ্যাক্ট সমালোচনাই বেশি হয়েছে, যে কেন টমাস ডুলি, ওয়াই ভাই। টমাস ডুলি 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, একটা ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন ছিলেন, তিনি কোচ হিসেবে ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী ছিলেন। সেই টমাস ডুলিকে বাংলাদেশের কোচ হিসেবে তার প্রোফাইল আমাদের পছন্দ হচ্ছে না। পছন্দ না হওয়ার কারণ কি? তার বেতন কম কেন? বেতন কম কেন? এইটা একটা কোচের যে অযোগ্যতা হতে পারে,
আমার কাছে আসলে বিস্ময়কর লেগেছে। ফলে আমি জানি যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়, বাংলাদেশের ওইটাতে ওই যে যেমন ডুলির যে ফার্স্ট তাকে আনভেইল করা হলো বিএসপি এর প্রোগ্রামটাতে, যেইখানটাতে বাংলাদেশ প্রেস স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টই তাকে হচ্ছে গিয়ে নিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন প্রথমবারের মতো বাংলাদেশ, এবং সেই জায়গাটাতে তো টমাস ডুলি ওই বলেছিলেন বাংলাদেশের মানুষের আগ্রহ সম্পর্কে তিনি জ্ঞাত রয়েছেন, বাংলাদেশের যে মিলিয়ন কোচ রয়েছেন সেটাও তিনি জানেন, মানে সবারই যে একটা এটা নিয়ে সে রয়েছে, ফলে এই প্রেশারটা নেওয়ার জন্য তিনি প্রস্তুত। এবং সেইখানটাতে আমার মনে হয় যে প্রথম ম্যাচটা জেতার কারণে প্রেশারটা কিছুটা রিলিজ হয়েছে। সান মারিনোর বিপক্ষে এই ম্যাচে যে বাংলাদেশ চোখ ধাঁধানো ফুটবল খেলছে, খুব ভালো ফুটবল খেলছে তা না, বরং একাদশটা যখন নির্বাচন করেছে সেই জায়গাটাতে একটা চমক ছিল। আমি নিজেও কিছুটা চমকে গেছি, আমি নিশ্চিত যে অনেকেই চমকে গেছেন যে সমিত সোম 11-এ ছিলেন না, বরং মিডফিল্ডের ওই জায়গাটাতে হামজা চৌধুরীর সঙ্গে কোচ প্রেফার করেছেন জামাল ভুঁইয়া এবং ওইখানটাতে সোহেল রানাকে। হ্যাঁ, প্রথমার্ধে আমরা যে গোলটা পেয়েছি সেইখানটাতে এই অবদান ছিল জামাল ভুঁইয়ার। তিনি বলটা একটা কনজাস্টেড এরিয়া থেকে নিয়ে রাইট সাইডে প্লেস করেছিলেন, সেইখান থেকে মোরসালিন যে ক্রসটা করেছিলেন সেই ক্রসে হেড করে প্রথম বাংলাদেশকে এগিয়ে নেন কে? সেই তপু বর্মন। তপু শেষে তপু শুরুতে, অথচ তিনি কিন্তু ডিফেন্ডার। তো তপু যে এগিয়ে নিয়েছেন বাংলাদেশকে সেই লিডটা অবশ্য আমরা ধরে রাখতে পারিনি, এবং সেই লিডটা ধরে না রাখার পেছনেও তপু বর্মন রয়েছেন। কেননা সান মারিনো যে ইকুয়ালাইজারটা করেছেন সেইখানে একটা বলকে ধরে তপু যে স্লাইডটা করেছিলেন খুব আর্লি তিনি করেছিলেন, যেই কারণে বলটা ওই হচ্ছে গিয়ে পেরিয়ে যাওয়ার আগেই গোল লাইন, মানে এই সাইড থেকে পেরিয়ে যাওয়ার আগেই সেটা হচ্ছে গিয়ে সান মারিনোর প্লেয়ার নিয়ে একটা খুব সুন্দর কাটব্যাক করলেন। আমাদের ডিফেন্সে ওইখানে 4 জন ছিলেন, কিন্তু কাটব্যাকটা আসলেই ভালো হয়েছিল। এবং